প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় প্রস্রাবে ইনফেকশন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. ফজলে রাব্বী খান 1985 সালের নভেম্বর মাসে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। জি, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে সমস্যাটি আসলে অনেকেরই আমরা দেখতে পাই এবং জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাই, সেটি হচ্ছে প্রস্রাবে ইনফেকশন। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে প্রস্রাবে ইনফেকশন মূলত কোন কোন জায়গায় হয়ে থাকে? ইউরোজেনিটাল সিস্টেম, কিডনি, তারপর হচ্ছে বৃক্কের নালী, মূত্রথলি এবং প্রস্রাবের যে নালী। মূলত এই অর্গানগুলোতে যেই ইনফেকশনগুলো হয় এগুলোকে আমরা সমন্বিতভাবে প্রস্রাবের ইনফেকশন বলে থাকি। ব্রড হেডিংয়ে সাধারণত আমরা বলি যে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি মূত্রথলি এবং এর পরবর্তীতে মূত্রনালী দিয়ে মাধ্যমে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাকে আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি। আর যদি কিডনির নালী এবং কিডনিতে ইনফেকশন হয়ে থাকে সেটা আমরা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা উপরের দিকে প্রস্রাবের ইনফেকশন বলে থাকি সাধারণত। নিশ্চয়ই। প্রস্রাবে ইনফেকশন এটি আসলে কাদের মধ্যে বেশি দেখা যায়, ছেলে এবং মেয়েদের মধ্যে? সাধারণত প্রস্রাবের ইনফেকশন কমন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কমন। এটার কিছু কারণও রয়েছে। একটা হচ্ছে যে অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে ইউরেথ্রাল অরিফিস, যেটা মূত্রনালীর ছিদ্রপথ এবং পায়ুপথটা অনেক কাছাকাছি থাকে। সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি এবং বইপত্রে আমরা যেগুলো পেয়ে থাকি, জার্নালে পেয়ে থাকি, যে যেহেতু এই দুটো অরিফিসটা খুব কাছাকাছি থাকে সে সময় দেখা যায় যে পায়ুপথ থেকে অর্গানিজমগুলো খুব সহজে ট্রাভেল করে এখানে চলে আসে। আর অনেক সময় মুসলিমদের ক্ষেত্রে দেখা যায় যে আফটার ডেফিকেশন, মলত্যাগের পরে অনেক সময় হাত দিয়ে পানি যখন পরিষ্কার করা হয় পানি দিয়ে, তখন দেখা যায় যে প্রস্রাবের নালীতে ওই পিছনের পানিটা চলে আসে। সেক্ষেত্রে একটা রুট হিসেবে কাজ করে। আবার কিছু কিছু বিহেভিয়ার, এটা আসলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই এটা কারণ। যেমন অনেক সময় দেখা যায় যে মেয়েরা বেশিরভাগ দেখা যায় বাসা থেকে বের হলো, দীর্ঘ সময় ধরে দেখা গেল যে প্রস্রাবটা ধরে রাখছে। এই যে স্ট্যাসিসের কারণে কিন্তু প্রস্রাবের ইনফেকশনটা মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে। আর পুরুষের ক্ষেত্রে সাধারণত এই ধরনের মানে ইয়েগুলো কমন না, যেগুলো বললাম সেগুলো পুরুষদের ক্ষেত্রে কমন না। পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে আমরা বলি যে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন যদি থাকে, যেমন কোনো কারণে আফটার 45 ইয়ার্স বা 50 ইয়ার্স এজের পরে যদি প্রোস্টেট কোনো কারণে বড় হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের গতিটা কমে যায় বা প্রস্রাবটা স্থিতি অবস্থায় থাকে, সেক্ষেত্রে হতে পারে। অথবা বিভিন্ন ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে অনেক সময় ইউরেথ্রাল স্ট্রিকচার হয়, মানে মূত্রনালীটা চেপে যায় বা ওইখানে কিছু ইনফেকশন হয়, ওইটার কারণেও প্রস্রাবের ইনফেকশনটা ত্বরান্বিত হয়। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পেশেন্ট থাকে যেগুলো হসপিটালে ভর্তি থাকে দীর্ঘদিন, ক্যাথেটার করা লাগে প্রস্রাবের নালী দিয়ে। সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাবের ইনফেকশন এই ক্যাথেটার করার পর দীর্ঘদিন থাকার পরে হতে পারে। প্রস্রাবে ইনফেকশন হয়েছে একজন রোগী আসলে কিভাবে বুঝতে পারবেন, কি কি লক্ষণ উপসর্গ দেখে তিনি ধারণা করতে পারবেন? প্রথমে এসে রোগী বলে যে স্যার আমার তলপেটে প্রচণ্ড ব্যথা করছে গত 2-3 দিন ধরে এবং ঘন ঘন আমার বাথরুমে যেতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন আমরা যদি মেডিকেল পরিভাষায় বলি, এবং ফ্রিকোয়েন্সি, এটা একটা সিমটম। এছাড়া অনেক সময় ফিভার নিয়েও প্রেজেন্ট করে, অনেক সময় ব্যাক পেইন, লো ব্যাক পেইন নিয়েও প্রেজেন্ট করে, এবং অনেক সময় ডিজিউরিয়া, যেটাকে বলি আমরা প্রস্রাব করার সময় তীব্র যন্ত্রণা হয় বা ব্যথা হয়, এটা নিয়েও অনেক সময় প্রেজেন্ট করে। কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? যখন দেখা যাবে যে আমাদের এরকম তলপেট ব্যথা করছে বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা জ্বর জ্বর ভাব হচ্ছে, বা অনেক সময় আমরা বলি যে পাইলোনেফ্রাইটিস, অনেক সময় যদি দেখা যায় যে মূত্রথলির যে ইনফেকশনটা সেটা যদি কিডনিতে গিয়ে পৌঁছায় এবং কিডনিতে যদি প্রদাহ তৈরি করে বা ইনফ্লামেশন তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু ব্যাক পেইন হয়। তো এই ধরনের সিমটম যদি আমরা খেয়াল করি তাহলে প্রথমেই আমাদের ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে।
নিশ্চয়ই। অনেক ক্ষেত্রে আমরা বলতে শুনি, অনেক সময় রোগীরা বলে থাকেন যে বেশি বেশি পানি খেলে আসলে প্রস্রাবে ইনফেকশন ঠিক হয়ে যায়, চিকিৎসক বা হাসপাতালের শরণাপন্ন হবার দরকার নেই। এই বিষয়টি কি যৌক্তিক কিনা? হোস্ট ডিফেন্স মেকানিজম বলি আমরা, হচ্ছে যে যে কোনো মানুষের যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের বিরুদ্ধে যে রোগ প্রতিরোধক্ষম ন্যাচারাল ওয়ে, সেটার মধ্যে একটা হচ্ছে ইউরিন, একটা ন্যাচারাল সোর্স। যে ইউরিন যদি সবসময় স্ট্যাসিস না থাকে, কোনো অবস্ট্রাকশন না থাকে, কিডনি থেকে তৈরি হলো, এটা কিডনি নালি দিয়ে মূত্রথলি দিয়ে বেরোয় গেলো, যদি কোনো স্ট্যাসিস বা বাধা না থাকে, তাহলে কিন্তু ঘন ঘন পানি খেলে অনেক সময় এই যে পানিটা বের হয়ে গেল প্রস্রাব আকারে, তাতে কিন্তু অনেক অর্গানিজম ওয়াশ আউট হয়ে যায়। সেক্ষেত্রে এটা প্রস্রাবের ইনফেকশন প্রিভেনশনে অনেক সময় কাজ করে, কিন্তু এটা আসলে সবসময় ঘন ঘন পানি খেলেই যে আপনার প্রস্রাব ইনফেকশন দূর হয়ে যায়, সেটা আসলে সবসময় সঠিক নয়। প্রস্রাবে ইনফেকশনের জন্য কোন কোন জিনিস আসলে দায়ী? কিছু ফ্যাক্টর আছে যেগুলো প্রস্রাবের ইনফেকশনের জন্য দায়ী, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, যে কিছু বিহেভিয়ারাল ব্যাপার আছে, যে আমরা যদি কোনো কারণে দীর্ঘ সময় ধরে প্রস্রাবটা জমিয়ে রাখি বা প্রস্রাব না করি, তারপরে যদি দেখা যায় যে কোনো 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 আমাদের বডিতে কিছু সিমটম প্রকাশ করে, যেমন আমরা বলি যে আমরা জানি না, কিন্তু দেখা গেল যে আমাদের মূত্রথলিতে বা কিডনিতে কোনো পাথর আছে, সেক্ষেত্রে দেখা যায় রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা বলি। কিছুদিন পর পর দেখা যাচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। তো এখানে আমরা একটা টার্ম ইউজ করি যে এটা রিল্যাপস, মানে হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে ওষুধ দিলাম, দেখা গেল 2-3 সপ্তাহ পরে আবার হলো। তাহলে যদি কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যদি কোনো স্টোন থাকে, বা ওই পেশেন্টের যদি আননোন কোনো ফিস্টুলা থাকে, এটা ইউরেটর ভেসিকেল হতে পারে বা ভেসিকেল ফিস্টুলা হতে পারে, এগুলো যদি থেকে থাকে, তারপর যদি তার কোনো ধরনের ডাইভার্টিকুলাম থাকে ইউরিনের ব্লাডারে, সেক্ষেত্রেও এটা একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সোর্স হিসেবে কাজ করে। আর হোস্ট ফ্যাক্টরের মধ্যে যদি কারো ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যেমন ডায়াবেটিস মেলিটাস যদি কারো থাকে, বা দীর্ঘদিন ধরে সে বেড রিডেন পেশেন্ট, ইন্ডোলিং ক্যাথেটার করা আছে, সেক্ষেত্রে কিন্তু এটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কোন কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আসলে দায়ী এই প্রস্রাবে ইনফেকশনের জন্য? সাধারণত আমরা বলি যে 85-90% ক্ষেত্রে কোলাই ব্যাকটেরিয়া রেসপন্সিবল ফর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এছাড়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোই মেইনলি দায়ী, ক্লেপসিলা, প্রোটিয়াস, সিডোমোনাস এগুলো দায়ী। কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে যেগুলো আসলে দায়ী। প্রস্রাবে ইনফেকশন এটি নির্ধারণের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়? আমরা ইউজুয়ালি যেটা করি, কোনো পেশেন্ট আসলে পরে তার সিমটমের উপর বেসিস করে কিছু রুটিন এক্সামিনেশন করি। যেমন আমরা ইউরিন আরি বলি, ইউরিন আরি অ্যান্ড সিএস। ইউরিন আরি করার কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্লেন্টি অফ পাস সেল থাকতে পারে, সাথে আরবিসিও যেতে পারে ইউরিনের সাথে। আর যে অর্গানিজমটা রেসপন্সিবল সেটা কালচার সেন্সিটিভিটির মাধ্যমে আমরা সেটা দেখতে পারি, এবং কোন অ্যান্টিবায়োটিকটা দিলে পরে তার প্রস্রাবে ইনফেকশনটা আপনার কিউর হয়ে যাবে, সেটাও সিএসের মধ্যে আমরা সাধারণত ডিফাইন করি। এছাড়া যেটা বললাম যে সাধারণত আরও কিছু পরীক্ষা করে থাকি পুরুষদের ক্ষেত্রে, যেমন আলট্রাসোনোগ্রাম অফ দ্য কেইউবি, প্রোস্টেট, এমসিসি পিভিআর, মানে হচ্ছে যে কিডনির বৃক্কের নালী, মূত্রথলির একটা আলট্রাসোনোগ্রাম, এবং প্রস্রাব করার আগে এবং প্রস্রাব করার পরে আসলে কোনো প্রস্রাব জমা থাকে কিনা, পিভিআরটা আমরা সেই জন্য করে থাকি। অনেক সময় ইউরোফ্লোমেট্রিও করে থাকি, এবং যদি পেশেন্টের সাথে ফিভার থাকে তাহলে সেক্ষেত্রে সিবিসি এবং আদার ইনভেস্টিগেশন, প্রাইমারি ইনভেস্টিগেশন করে থাকি, যেমন এক্স রে অফ দ্য কিউবি, এটাও আমরা করে থাকি। এগুলোর মধ্যে দিয়ে যদি আমাদের কারণটা বের হয়ে আসে, তাহলে আমরা সেটা দূর করার চেষ্টা করি। এছাড়াও অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করা থাকে এই প্রাইমারি ইনভেস্টিগেশনগুলো করার পরে, তাহলে ফার্দার ইনভেস্টিগেশনগুলো করার প্রয়োজন পড়ে। নিশ্চয়ই। যাদের আসলে বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে কোন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে না, এটি শুধুমাত্র প্রস্রাবে ইনফেকশন কোনো ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে না, এর পেছনে অন্য কারণও রয়েছে? জি, এটা হচ্ছে যে আমরা বলি যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যে একটা পেশেন্টের আমি দেখলাম 2 সপ্তাহ আগে আবার পেশেন্ট আসলো যে স্যার আপনি তো অ্যান্টিবায়োটিক দিয়েছেন, আমি তো ভালোই ছিলাম 7 থেকে 10 দিন, আবার আমার সেই প্রদাহ শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে আমাদের কিছু স্পেশাল ইনভেস্টিগেশন করার প্রয়োজন পড়ে। তখন আমাদের মাথায় যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে যে আমরা ব্রড হেডিংয়ে যদি বলি যে রিইনফেকশন অ্যান্ড রিল্যাপস। রিইনফেকশন বলতে বুঝি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি তার বারে বারে হচ্ছে, কিন্তু প্রতিবারই নতুন কোনো অর্গানিজম দিয়ে হচ্ছে। এবার দেখা গেল ইকোলাই দিয়ে হয়েছে, দেখা গেল 2-3 সপ্তাহ পরে আবার কালচার করে দেখা গেল যে ইকোলাই না, এটা ক্লেপসেলে আসছে বা প্রোটিয়াস আসছে। তো এক্ষেত্রে রিইনফেকশনের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত
ক্রনিক কোনো একটা যদি তার ডিজিজ থাকে, যেমন ফিমেলের ক্ষেত্রে আমরা বলি যে ভেসিকোভেজানাল ফিস্টুলা বা ইউটেরোভেসিক্যাল ফিস্টুলা, এই ধরনের কোনো ফিস্টুলা থাকে, তাহলে সেক্ষেত্রে বারবার নতুন কোনো অর্গানিজম দিয়ে ইনফেকশন হতে পারে। আর যেটা রিল্যাপস বলি বা ব্যাকটেরিয়াল পারসিস্টেন্স, মানে হচ্ছে যে আমরা এক্ষেত্রে দেখা যায় যে লেস দেন 2 উইকস, মানে আমরা 10 দিনের মাথায় আবার প্রথম 3-4 দিন ভালো ছিল, আবার 10 দিনের মাথায় আবার তার সিমটমগুলো অ্যাপিয়ার করেছে। তো এক্ষেত্রে আমাদের মাথায় যেই ডায়াগনোসিসগুলো থাকে এর মধ্যে হচ্ছে ইউরোজেনেসিস সিস্টেমে স্টোন বা পাথর, যদি কোথাও পাথর থেকে থাকে তাহলে সেখানে একটা নিরাস বা ইনফেকশনের সোর্স হিসেবে কাজ করে, এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে যে কোনো কারণে যদি তার স্ট্যাসিস বা ইউরিন পাস হচ্ছে না, দেখা গেল তার বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট আছে বা পেশেন্টের ইউথ্রাস স্ট্রিকচার আছে, তো সেগুলোর জন্য আমরা হচ্ছে যেটা বললাম আলট্রাসোনোগ্রাম অফ দ্য কিউবি উইথ এমসিসিপিভিআর এটা করি, এবং তার ফ্লোটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য অনেক সময় আমরা ইউরোফ্লোমেট্রি করে থাকি। আর ভেসিকোভেজানাল ফিস্টুলা বা ইউরোটোভেসিক্যাল ফিস্টুলার জন্য অনেক সময় আমরা এমআর ইউরোগ্রাম করে থাকি, সেটাতে স্পষ্ট দেখা যায় যে কোথায় ফিস্টুলা আছে এবং কিভাবে হলো। তো এই অ্যাসোসিয়েটেড ইনভেস্টিগেশনগুলো করে আমরা ধরতে পারি আসলে। প্রস্রাবে ইনফেকশন নির্ধারিত হলো, তার পরবর্তীতে আসলে কাউন্সিলিংটি কিভাবে করেন এবং চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? আমরা যদি দেখি যে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করি, যে এটা ইজ ইট কমপ্লিকেটেড অর আনকমপ্লিকেটেড। যদি দেখা যায় যে না এটা আনকমপ্লিকেটেড সিস্টাইটিস বা প্রস্রাব ইনফেকশন বা ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, সেক্ষেত্রে আমরা সাধারণত কনজারভেটিভ ম্যানেজমেন্টেই যাই। দেখা গেল যে ইউরিন আরইসিএস একটা অর্গানিজম ধরা পড়লো এবং একটা সেন্সিটিভিটি আমরা পেলাম এবং আদার্স ফিচার্সগুলো তার নেই, সেক্ষেত্রে আমরা শুধু দেখা যায় 7 থেকে 10 দিনের একটি সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক দিয়ে দিই এবং পরবর্তীতে ওনাকে কিছু অ্যাডভাইস দিই। জেনারেল অ্যাডভাইসের মধ্যে হচ্ছে যে উনি অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক করবে, একজন অ্যাডাল্টের জন্য 2.5 থেকে 3 লিটার উইদিন 24 আওয়ার্স, ইট ইজ অ্যাডিকুয়েট। এবং তাকে বলা হয় যেন আপনি প্রস্রাব ধরলে পরে বা অনেকক্ষণ ধরে আপনি এটা প্রস্রাবটা জমিয়ে রাখবেন না। এবং অনেক সময় আমরা বলি যে যাদের ক্ষেত্রে এই টেন্ডেন্সিটা আছে ডাবল ভয়েডিং, দেখা গেলো 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে আপনি আবার একটু প্রস্রাব করে নেবেন। আর যদি কোনো ধরনের জটিলতা দেখা দেয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে যে আনকমপ্লিকেটেড ইউটিআই ট্রিটমেন্ট হিসেবে। আর যদি দেখা যায় যে কমপ্লিকেটেড ইউটিআই, তার মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তার কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে বা দেখা গেল যে এই ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনটা অনেক সময় দেখা যায় ইন্টারকোর্সের সাথে রিলেটেড থাকে, ইন্টারকোর্সের পরে অনেক সময় দেখা গেল প্রস্রাবে জ্বালা পড়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই আগে এবং পরে ভয়েডিং করে নেবেন। এবং যদি মনে হয় যে ইন্টারকোর্সের পরে একটু তলপেটে ব্যথা বা জ্বালা পড়া হচ্ছে, তাহলে সিঙ্গেল ডোজ নাইট্রোফুরান্টন বা সেন্সিটিভ যে অ্যান্টিবায়োটিক সেগুলো আপনারা খাবেন। আর যেই ফ্যাক্টরগুলো যেমন বললাম যে ইউরিনারি স্টোন বা আদার্স যে ফ্যাক্টরগুলো আছে, বিনাইল এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, যদি এগুলো থেকে থাকে তাহলে ওই ডেফিনেটিভ ট্রিটমেন্টগুলো আমাকে করতে হবে। প্রোস্টেট বাড়লে পরে প্রোস্টেটটা আমাদেরকে টিআরপি করে কেটে ফেলতে হবে, যদি স্ট্রিকচার থাকে স্ট্রিকচারের ম্যানেজমেন্ট করতে হবে, যদি ফিস্টুলা থাকে সেটার ম্যানেজমেন্ট আমাদেরকে করে ফেলতে হবে, তাহলে আমাদের মোটামুটি এটা এনশিওর করা যাবে যে উনি পরবর্তীতে এই ধরনের জটিলতার পড়বে না। নিশ্চয়ই। প্রস্রাব ইনফেকশনের বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রস্রাবে ইনফেকশন নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয় যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয়, তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে।
নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনজনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনজনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনজনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। আমরা অনেক সময় দেখি যে অনেকে আসলে এই যে ইউরিন প্রোফাইল কিংবা ইউরিনারি সিএস যেটির কথা আমরা বলছিলাম সেটি পরীক্ষা করছেন, কিন্তু কোনো ধরনের জীবাণু ধরা পড়ছে না। আমরা অনেক ক্ষেত্রে এটিও দেখি সাথে যে অনেকে আসলে ওষুধ শুরু করে দিয়েছেন, অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে আসলে তাদের ওপিনিয়ন যেটি জানবার থাকে সেটি হচ্ছে কী কারণে তাহলে হচ্ছে এই প্রস্রাবে ইনফেকশন। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা কয়েকটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আমরা যে ডেফিনিশন তার মধ্যে আমরা বলে থাকি যে এক্ষেত্রে ইউরিনারি সিস্টেমে অবশ্যই ইনফেকশনের মাধ্যমে হয়তো ব্যাকটেরিয়া অথবা পায়োরিয়া অথবা ব্যাকটেরিয়া উইদাউট পায়োরিয়া এরকম হতে পারে। তো এই টার্মটা হচ্ছে যে আমরা যখন ইউরিন আরিতে দেখি যে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় 5 সেল কাউন্ট দেখি, যে WBC কাউন্ট যদি দেখা যায় মেলের ক্ষেত্রে গ্রেটার দেন 5 WBC পার হাই পাওয়ার ফিল্ড, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ধরি না যে এটা মানে ইউটিআই হয়েছে। দেখা যায় 20-র উপরে যদি থাকে মেলের ক্ষেত্রে তাহলে এটা ইউটিআই হিসেবে আমরা কাউন্ট করি, কিন্তু ইন কেস অফ ফিমেল সেটা যদি 5-এর উপরে যায় সেক্ষেত্রে আমরা এটা কাউন্ট করি। তো এখন যদি দেখা যায় যে WBC কাউন্ট আছে কিন্তু অর্গানিজম নেই, বা দেখা গেছে যে আমরা যেটা টার্ম বলি স্টেরাইল পায়োরিয়া, যে WBC আছে কিন্তু আদার্স কোনো ফিচার নেই, সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। যদি পেশেন্ট প্রথমেই অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু এম্পিরিক্যাল ট্রিটমেন্ট না নিয়ে শুধুমাত্র সিমটম নিয়ে আসে, তাহলে আমরা তাকে প্রথমেই বলি যে আপনি ইউরিন আরইসিএস করতে দেন, তারপর একটা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিয়ে দিই, হয়তো দেখা গেল সিপ্রোফ্লক্সাসিন দিয়ে দিলাম, তারপর 4th ডে বা 3rd ডেতে যদি সিএস রিপোর্ট আসে অ্যাকর্ডিং টু দ্যাট আমরা দিই। কিন্তু যদি এরকম হয় যে বারে বারে উনি আসতেছে, আমি দেখতেছি কোনো অর্গানিজম নাই, কোনো গ্রোথ আসতেছে না, বাট WBC কাউন্ট আছে, তখন আমাদের মাথায় যে জিনিসগুলো কাজ করে যে হয়তো এখানে টিউবারকুলোসিস ইজ এ ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে যে হয়তো জেনিটোরিনারি সিস্টেমে কোনো ধরনের স্টোন বা এই ধরনের কিছু আছে, অথবা কোনো ম্যালিগনেন্সি আছে, তখন এগুলো ফাইন্ড আউট করার জন্য আমরা ফার্দার ইনভেস্টিগেশনগুলো করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রস্রাবে ইনফেকশন নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস সাধারণত 5টি কারণে আমরা পাই বেশি। প্রথমত বয়সের কারণে হয়, দ্বিতীয়ত যদি মহিলা
তাদের বেশি হয়। তৃতীয়ত যদি যাদের ওজন বেশি তাদের হয়। চতুর্থ যাদের জন্মগত যদি হাঁটুর কোনো স্ট্রাকচারাল সমস্যা হয়। পঞ্চমত যাদের ডায়াবেটিস বা অন্যান্য যাদের হাড় নরম বা হাড় ক্ষয় রোগ থাকে তাদের এটা বেশি হয়। সো অস্টিওআর্থ্রাইটিস এখন বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে শতকরা 33% মানুষেরই অস্টিওআর্থ্রাইটিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।